আসসালামু আলাইকুম দর্শক। শুরু করছি তুমিহীনা শূন্য আমি উপন্যাস পর্ব ২। লিখেছেন হুমায়রা সাফিয়া, পাঠে আছি আমি নীলাঞ্জনা। কলেজ শেষে আজ তাহেরা বন্ধু বান্ধব মিলে মাঠে গোল হয়ে বসে খুশ গল্প জমিয়েছে। কথায় কথায় তার বন্ধু নিবিড় বলে উঠল, এই তাহেরা, তোরা একটা গান ধরতো। আজ পরিবেশ কেমন যেন ছিমছাম হয়ে আছে। নিবিড়ের সাথে কাব্য, স্বাধীন, তমা, শ্রীলেখা আর মাহিরও সায় দিল। গান ধরল তাহেরা আর তুন্নি। স্বাধীন খুব ভালো গিটার বাজায়, সে গিটারে সুর তুলল। সবাই তাহেরা তন্নির সাথে একে একে গলা মেলালো। তারা সুন্দর গান গায়, সে সাথে ছেলেদের গান যেন আকর্ষণীয়। এমনিতেও ছেলেরা বেসুরো গলায় গান গাইলেও তা শ্রুতি মধুর লাগে। সকলে যেন গলা মেলাতে ব্যস্ত। কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো, সেই আজ আর নেই। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্র্যান্ডের গিটারিস্ট গোয়ানিস ডিসুজা ঘুমিয়ে আছে যে আজ কবরে। নিস্তব্ধ কলেজ প্রান্তর যেন নিমেষেই প্রাণোজ্জ্বল হয়ে উঠল। হঠাৎ এক যুবক সেদিকে প্রান্তরে উৎসুক চোখে খুঁজে চলেছে সুরটিকে। কিছুক্ষণ পর সে রহস্য ভেদ করল আর এক রাশ মাদকতায় মিশে গেল। মৃদু হেসে আড়ালে দাঁড়িয়ে সে দেখছিল এক কিশোরীকে। খোলা চুলে আর কোমল বাতাসে সে যেন এক পরী। গান থেমে যেতেই যেন তার ঘোর কেটে যেতে লাগলো। বলল, আরে, এ মেয়েকে তো আগেও দেখেছি, কি যেন নাম। হ্যাঁ, মনে পড়েছে, তাহেরা। আজ যেন তাকে ভীষণ সুন্দর লাগছে। বরাবরই তো সে এমন। মনে মনে বলল, হয়তো কখনো ওইভাবে খেয়ালই করিনি। সেই ছেলেটির নাম ফারহান। এসব ভাবতে ভাবতে তার বন্ধু তামিম পিঠে এক থাবা দিয়ে বলল, কি রে, তোর পায়ে কি সুপার গ্লু লেগে গিয়েছে? নড়িস না কেন? তার প্রশ্নের কোনো উত্তর করল না ফারহান। পুনরায় জিজ্ঞাসা করলে আমতা আমতা করে কাটিয়ে দেয়। তানভীর অবশ্য কিছুটা আন্দাজ করতে পেরেছে, কিন্তু আর কথা বলল না। আস্তে আস্তে সকলে বাড়ি পথে রওনা দিল। সূর্য ঢলে পড়েছে পশ্চিম আকাশে। অস্ত যাওয়ার এই দৃশ্য দেখবার জন্য নিয়ম করে ছুটে এসেছে তাহেরা। প্রকৃতি যেন রঙের খেলায় নেমেছে। সূর্য ডুবে গিয়ে লাল, কমলা, হলুদ আর গোলাপি আবিরের ছড়াছড়ি। পাখিরা তাদের নিড়ে ফিরছে ছাদ বেঁধে। তাহেরা বলে ওঠে, আহ, কি অপরূপ সৌন্দর্য! চারিদিকে যেন পূর্ণতা আর রঙের ছড়াছড়ি। এমন একটা পূর্ণতা তো আমার জীবনেও হতে পারত। সব ধূসর রঙের মাঝে এক ফোঁটা রঙিন আভা থাকলে খুব অসাধ্য হয়ে যেত। বলতে বলতে তার বাঁ চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। রাত হয়ে গেছে, তাহেরা এখনো বাড়ি ফেরেনি। চেয়ে আছে আকাশ পানে। রূপালি থালার মতো চাঁদের পাশে ঝলমল করছে অগণিত তারা। তার জীবনটা তো তারাদের মতো হতে পারত, আক্ষেপ করে বলে কিশোরী। হঠাৎই এক যুবক এসে দাঁড়ায় তার পেছনে। তাহেরা যেন কিংকর্তব্য বিমূঢ়। মনে হয় ভয় থাকলেও সে কৌতূহলী, কারণ এদিকটাতে কেউ কখনো আসে না। আর এই রাতের বেলাতে তো কখনোই না। কথিত হয়েছে এদিকে নাকি ভূত আছে, আরও নানা কাহিনী। তবে তাহেরার এসবে ভয় নেই। রোজ আসে সে, কখনো তো কিছু হয়নি তার। কিন্তু আশেপাশের মানুষের ধারের কাছেও আসে না, এমনকি দিনের বেলায়ও না। কিন্তু আজ সেই অচেনা যুবক কেন এলো? মনে মনে প্রশ্ন করল নিজেকে। ভয়ার্ত হলেও দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করল, কে আপনি? যুবক ক্ষীণ হেসে
ফলে আমি কে না জানলেও চলবে, কিন্তু তুমি এখানে কেন? কিসের এত কষ্ট তোমার? জিজ্ঞাসা করলো ফারহান। তাহিরার খানিক বিরক্তি সুরে বলল, আমি কোথায় থাকবো না থাকবো তা আমার পার্সোনাল কথা বলার জন্য আমি বাধ্য নই। এই বলে চলে যেতে গেলে পথ আটকে দাঁড়ায় ফারহান। বলে, একাকিত্ব কখনো সুখ এনে দিতে পারে না মেয়ে। হয়তো খানিকের প্রশান্তি এনে দিতে পারে, তবে চিরস্থায়ী সুখ নয়। তাহেরা বিরক্ত হয়, রাগান্বিত কণ্ঠে বলে, আজব তো, কে আপনি? আপনার কথা কেন শুনবো? আমি আপনার কথা শুনতে রাজি নই, দয়া করে সরে দাঁড়ান। ফারহান বিরক্ত না হয়ে বলে, আমাকে তোমার বন্ধু ভাবতে পারো, ক্যান আই বি ইয়োর ফ্রেন্ড তাহেরা? তাহেরা বলে ওঠে, আপনি আমার নাম জানলেন কি করে? কে আপনি? হয় আমার প্রশ্নের উত্তর দিন, নয়তো পথ ছাড়ুন। ফারহান বলে, প্রশ্নের উত্তর কিভাবে দেব? তুমি তো ব্যতিব্যস্ত। যদি একটু বসে কথা বলো তাহলে তোমার সব কৌতূহল মেটাতে পারি। কিন্তু তাহেরা তাতে সম্মতি না দিয়ে দৌড়ে চলে গেল। ফারহান আর আটকায় না। মেডিসিনের ডোজ বেশি পড়লে সমস্যা, এই বলে মাথার পেছনে নাড়তে নাড়তে চলে গেল। তাহেরা ততক্ষণে বাড়ি ফিরে এসেছে, কিন্তু বাড়িতে পা দিতেই যেন আগুন জ্বলে উঠল। বড় চাচি আর মেজ চাচি দুজনেই যেন তাহেরার অপেক্ষায় বসেছিল, কখন সে আসবে আর তাকে যাচ্ছে তাই বলে কথা শোনানো যাবে। প্রথমেই বড় চাচি বলে উঠল, ওই দেখ রোজা, এসেছেন মহারানী। মেজ চাচি তখন বলে, কি রে মহারানী, কোথায় যাওয়া হয়েছিল শুনি? খালি পড়ালেখাই করবি আর টই টই করে যখন যেখানে ইচ্ছা ঘুরে বেড়াবি? তাহেরা বলে, না মানে ইয়ে। বড় চাচি বলে ওঠে, আর না মানে করতে হবে না, বড় রান্নাঘরে বাসনগুলো মেজে তাড়াতাড়ি রান্না বসা, আজ রাতের রান্না তুই করবি। তাহেরা তখন করুণ সুরে বলে, চাচি, আমার তো কিছুদিন পর পরীক্ষা, এ কদিন একটু আমাকে ছাড় দেওয়া যায় না? মেজো চাচি বলে, না দেওয়া যায় না রে, আমরা অনেক ক্লান্ত, তাই এখন তুই সব করবি। তাহেরা পুনরায় বলে, চাচি, মাত্রই তো কটা দিন, এরপর না হয়। কথাটা বলতে দেরি, কিন্তু বড় চাচির জ্বর বসাতে দেরি হলো না। আজ সোয়াইব দুটো বাড়িতে নেই, তাই যেন মিথিলা আক্তার আর রোজা খাতুন দুজনেই ধরাকে সরা জ্ঞান করেছেন। সকল রাগ ক্ষোভ এতদিন ধরে জমেছিল সব উগরে দিল। তাহেরার চোখে কোনো জল নেই, সব যেন শুকিয়ে গেছে। তার ভাগ্যের নির্মম পরিহাস আজ তার এ অবস্থা। আর কিছু না বলে সে রান্নাঘরে চলে গেল। তার বাবা চায়ের জন্য ড্রয়িং রুমের পাশের ঘর থেকে হাঁক দিলেন। তাহেরা কাঁপা কাঁপা গলায় উত্তর দেয়, হ্যাঁ দিচ্ছি। কি আজব বাবা তার, তার দুই চাচি মিলে তাকে অপমান করলো, চর মারলো, এতে যেন তার কোনো লেশ মাত্র চিন্তা নেই। তিনি যেন খুশি হয়েছেন। বড় চাচির চরে তার ফর্সা গাল দিয়ে যেন রক্ত ঝরে পড়বে, 5টা আঙুলের দাগ পড়ে গেছে। ওইভাবেই বাবার জন্য চা বানিয়ে নিয়ে গেল, যদিও সে তার বাবার মুখ দর্শন করতে চায় না, কারণ যেখানে ভালোবাসা নেই সেখানে অযথা জোর করে ছিনিয়ে নেওয়ার কিছুই নেই। যে বাবা তাকে পছন্দ করে না সে বাবার সামনে কেন যাবে সে? মাহমুদ শেখের ডায়াবেটিস আছে, তাই খুব সামান্য চিনি খান তিনি, কিন্তু তাহেরা কাঁচা হাতে একটু বেশি দিয়ে ফেলেছিল। চায়ের কাপে এক চুমুক দিতেই তিনি রাগান্বিত হয়ে গরম চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিলেন। গরম চা তাহেরার পায়ে পড়ে সাথে সাথে চিৎকার করে ওঠে। ফোসকা পড়ে গেছে তার পায়ে, যন্ত্রণায় কাতরাচ্ছে।
সে কাচের এক টুকরো তার ডান পায়ে ঢুকে গেছে।